ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Smoking and alcohol consumption is injurious to health. It causes cancer. নমস্কার শ্রোতা বন্ধুগণ, অভিজিৎ স্টোরি জোনে আরও একবার আপনাদেরকে স্বাগত। আমাদের প্রত্যেকের কিছু না কিছু অভ্যেস আছে, সেই অভ্যাসগুলো যেন পরিবর্তন হয় না। অনেক সময় এই অভ্যাসটাই বদ অভ্যাসে পরিণত হয়। এই অভ্যাসগুলোই অনেক সময় আমাদের জীবনে ভালো ফল বয়ে নিয়ে আসে, আবার এই অভ্যাসই আমাদের জীবনে খারাপ অভিজ্ঞতা নিয়ে আসে। অনেক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হই আমরা। একদিন আমারও জীবনে এই অভ্যাসের জন্য ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল। বলা বাহুল্য, সাক্ষাৎ মৃত্যুর সাথে দেখা হয়েছিল। কি ছিল এই অভ্যাস, কি অভিজ্ঞতা হয়েছিল, সেটাই আজকের গল্প। আমি অভিজিৎ, আমার কলমে আজকের গল্প নরকের খাতা। এটি আমার কলমের তৃতীয়বার। পরিচালনায় অভিজিৎ, পরিবেশনায় অভিজিৎ স্টোরি জোন, পোস্টার ডিজাইন সায়ন্তন, ব্যাকগ্রাউন্ড মিউজিক ও স্পেশাল এফেক্টসে অনিমেষ, বিভিন্ন চরিত্রের অভিনয় অভিজিৎ। যদি গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও গল্প, আরও আমার লেখা শুনতে এই গল্পের ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কটা প্রেস করুন। শুরু করছি আজকের গল্প, নরকের খাতা। আমি কোনো ঔপন্যাসিক কিংবা গল্পকার নই। মনের খিদে মেটানোর জন্য মাঝে মাঝে লিখি। সারাদিন অফিস করে অবসর সময়ে যখন নিজের ঘরে একলা হই, আমার একাকিত্বকে সঙ্গ দেওয়ার জন্য আমার সঙ্গী হয় ডায়েরি ও পেন। সারা দিনে অনেক ঘটনার মধ্যে যে ঘটনাগুলি আবার মনকে আকর্ষণ করে, তাতে রং জড়িয়ে গল্প লিখতে থাকি। বলতে পারেন এই গল্প লেখা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে। না লিখলে বুঝি পেটের ভাতই হজম হয় না। আর পুরনো খাতা কোথাও দেখলে একেবারে হামলে পড়ি। কিন্তু এই অভ্যাসের জন্যই নিজের জীবনে অন্ধকার ডেকে এনেছিলাম। যে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম তা আজ আপনাদের বলবো। শুনলে বুঝবেন একটা অভ্যাস একটা মানুষের জীবনে কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে। সেবার অফিসের ছুটি নিয়ে ডিসেম্বর মাসে চলে গেলাম রঘুনাথপুরে। এটি পুরুলিয়া জেলার অন্তর্গত একটা শহর। তবে যে সময়ের কথা বলছি তখন এটা শহর ছিল না, একটা পল্লী গ্রাম ছিল। আমার বন্ধু কল্যাণের বাবা এখানে একটা বাড়ি কিনেছিলেন, সেখানেই থাকবো। বাড়ি কেনার পর কল্যাণ এখানে এসেছে মাত্র 2 বার, আর ওর মুখেই শোনা জায়গাটা দারুণ, এক কথায় একদম নিরিবিলি। তাই কল্যাণকে বললাম যেতে, কিন্তু ওর কাজের জন্য যেতে পারবে না। তাই আমি একাই চলে গেলাম রঘুনাথপুরে। ট্রেনে করে যেতে যেতে চোখে পড়তে লাগলো মাঠে সবুজের আস্তরণ। একপাশে খেজুর রস চাল দেয়া হচ্ছে, আর মাতাল করা গন্ধে চারিদিক সুশোভিত। যেতে যেতে কিছু পাহাড়ের চূড়াও চোখে পড়ল। যোগীঢাল, চণ্ডী, ঘড়ি, সিজানো, রামসীতা ইত্যাদি। এসব মিলিয়ে যাকে বলে জয় চণ্ডী পাহাড়। বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় পরিচালিত হীরক রাজার দেশে
এই সিনেমার শুটিং এখানেই হয়েছিল। মনোমুগ্ধ হয়ে এই দৃশ্য দেখছিলাম। ট্রেন এসে থামল জয়চণ্ডী পাহাড় রেল স্টেশনে। এরপর গরুর গাড়ি করে চলতে লাগলাম। চারিদিকের শোভা অতুলনীয়। মাঠে মাঠে ফলে আছে শীতকালীন ফসল। খেজুর রস নামানো হচ্ছে গাছ থেকে, আবার হাড়ি বাঁধা হচ্ছে গাছে। এইসব দেখতে দেখতে পৌঁছে গেলাম কল্যাণদের কেনা বাড়িতে। বাড়িটা দোতলা মাটির বাড়ি, খড়ের চাল, পিছনে একটা পুকুর আছে। চারিদিক বড় বড় গাছ আর জঙ্গলে ভর্তি। বিদ্যুৎ নেই, কিন্তু মন মেজাজ শরীর ভালো করে দেওয়ার মতো আবহাওয়া আছে। একঘেয়েমি কাটানোর জন্যই তো এখানে আসা। এই বাড়ি দেখাশোনা, রান্নাবান্না, আতিথেয়তা এর জন্য একজনই আছেন, নিবারণদা। আমার থাকার জন্য বাড়ির ওপরের একটা ঘর বরাদ্দ হয়েছিল। আমি উঠে গেলাম। জামা কাপড় ছেড়ে বসতে একটা লোক দোরের কাছে এসে দাঁড়িয়ে হাজির হয়ে বলল, বাবু, আমরা জল চাইছি। তুমি নিবারণদা? হ্যাঁ বাবু, বাবু আপনি জল খেয়ে ঠান্ডা হয়ে বসুন, আপনার জন্য খাবার আনতেছি। নিবারণদা, তোমার কি এই গ্রামেই বাড়ি? হ্যাঁ বাবু, ওই ওদিকে। তবে আমি বাড়িতেই থাকি, দেখাশোনা করি। আমির বাবু যিনি ছিলেন তার আমল থেকেই এখানে আছি। অনেক বছরই আছি বাবু। আগের বাবু যে কিভাবে মারা গেলেন তা আজও বুঝিনে। তারপরে এই বাবু বাড়ি কিনলেন। কেন? কিভাবে মরলেন? কি জানি বাবু, এই বাড়িতেই তো মরলেন। এই বাড়িতে মরলেন? হ্যাঁ বাবু। আচ্ছা বাবু, আপনি বসুন, আমি আপনার জন্য খাবার আনতেছি। এই বলে নিবারণদা চলে গেল। আমি জামা প্যান্ট ছেড়ে হাত মুখ ধুয়ে জানালার কাছে এসে দাঁড়ালাম। পুকুরের পাশে কত গাছ, আর এই বাড়ির চারপাশে কি কোনো বাড়ি নেই? খুব নিস্তব্ধ। যাক, আমার পক্ষে তো খুবই ভালো। শহরের যানজটের আওয়াজ থেকে কিছুদিনের জন্য রেহাই। শান্তিতে কদিন থাকা যাবে। কিছুক্ষণ পর দেখলাম নিবারণদা খাবার নিয়ে হাজির। মুড়ি, নারকোল আর ছোলা ভাজা। যেন মনে হলো স্বর্গ। খুব খিদেও পেয়েছে। খেতে খেতে নিবারণদাকে জিজ্ঞাসা করলাম, নিবারণদা, কোথায় চান করব? বাবু, জল গরম করে দিই, ভালো করে রোদে বসে তেল মেখে সার করবেন। না, আমি পুকুরেই চান করব। জল কিন্তু খুব ঠান্ডা বাবু। কোথাও আমি ওখানেই চান করব, ঠিক আছে? বাবু, আপনি সেটা এইছেন বিদেশ বয়ে, ঠান্ডা লেগে যদি জ্বর হয় কে দেখবে বলুন তো দিদি? কেন? তুমি তো আছো। নিবারণদা, হাসিটা কিন্তু বেশ হেভি। লজ্জা করতেছি বাবু। থাক, আর লজ্জা পেয়ে কাজ নেই। আমি একটু পরে নিচে যাচ্ছি, খেয়ে যাচ্ছি। আচ্ছা বাবু। নিবারণদা চলে গেল। আমি খেতে লাগলাম আর ঘর দেখছিলাম। খাট নেই, নিচে বিছানা করে শুতে হবে। একটা চেয়ার, একটা টেবিল। টেবিলের পাশে মাটির দেওয়াল কেটে তাক করা, তাতে কিছু বই রাখা আছে। ভাবলাম হয়তো
কল্যাণ রেখেছে। খেতে খেতে দেখতে লাগলাম। আমার আবার পুরনো বই খাতার প্রতি আলাদা একটা প্রেম আছে। পেলেই গোগ্রাসে গিলতে থাকি। দেখলাম কিছু বই রবীন্দ্রনাথ ঠাকুরের, আবার কিছু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আর কিছু খাতাপত্র। সেইগুলো উল্টে পাল্টে দেখতে লাগলাম। তার ভেতর থেকে একটা ডায়েরি বের হয়ে আসলো। ডায়েরি না, একটা খাতা, লাল কাপড়ের মলাট আর লাল সুতো দিয়ে বাঁধা, ওই খেরোর খাতার মতো। ওই খাতা খুলতে প্রথমে চোখে পড়ল কতগুলো চক্র আঁকা আর সাংকেতিক চিহ্ন আঁকা। উল্টো পাল্টা দেখতে লাগলাম, কিছুই বুঝতে পারলাম না। ভাবলাম পড়ে দেখতে হবে, এই ভেবে রেখে দিলাম। তারপর নিচে চলে এলাম। দেখলাম নিবারণদা রান্নায় ব্যস্ত। জিজ্ঞাসা করলাম, নিবারণদা, কি রান্না হচ্ছে? এগে বাবু, জ্যান্ত মাছের ঝোল, পেঁপে কলা দিয়ে আর শাক ভাজা। মাছ, পেঁপে, কলা কোথায় পেলে? মাছ তো পুকুর থেকে ধরনু বাবু, আর পেঁপে কলা এইসব ন্যাপলার মা দিয়ে গেল। সেটা আবার কি? ও ওখানে থাকে, বুড়ির বাগানে অনেক এরকম ফল ফলিয়ে আছে। আচ্ছা, তা তেল দাও, ভালো করে গায়ে তেলটা মেখে ডুবটা দিয়ে আসি। এই যে বাবু, এই নেন। নিবারণদা রান্না করতে লাগলো, আর আমি ভালো করে রোদে বসে গায়ে তেল মাখতে লাগলাম, আর চারিদিকে গ্রামের শোভা দেখতে লাগলাম। রোদে বসে তেল মাখতে যে কি আরাম, তা তোমরা শহরের মানুষ বুঝবে না। খাঁটি সর্ষের তেল, কি ঝাঁঝ তার! রোদটা এত মিষ্টি লাগছে কি বলবো। যেন এই কয়েক ঘন্টায় আমি বেশ নিজেকে এনার্জি ফিল করছি। একবার নিবারণদা বলল, বাবু, জল গরম করে দিব? না, আমি পুকুরি চান করব। তা যা ভালো ওজন করেন, এই নি গামছা রাখলো। নিবারণদা গামছা দিয়ে চলে গেল। আমি তেল মাখা শেষ করে গামছা নিয়ে পুকুরে গেলাম। শান বাঁধানো পুকুর, জলে পা দিতেই মনে হলো যেন সাইবেরিয়ায় এসে গেছি। এত ঠান্ডা! উফ! মনকে শক্ত করে জলে নামতে লাগলাম। বুঝলাম অতর্কিতে আমায় জলে ঝাঁপ দিতে হবে, না হলে এই আস্তে আস্তে আমি নামতে পারবো না। ঠান্ডায় হি হি করতে করতে দিলাম জলে ঝাঁপ। ডুব দিয়ে উঠলাম, আরো কয়েকটা ডুব দিলাম পর পর। তারপর কোনো রকমে উঠে এলাম। ওঠার পর মনে হলো কই ঠান্ডা, শরীর একদম ফ্রেশ। রোদে দাঁড়িয়ে গা মুছে জামা কাপড় পরে উপরে উঠে এলাম। তারপর বই খাতা ঘাঁটতে লাগলাম। বলতে পারেন ওই খাতাটা বেশি করে ঘাঁটতে লাগলাম। লাল কাপড়ে মোড়া ওই খাতাটা। জানি না, ওই খাতা পড়ার জন্য আমার মনটা যেন ছটফট করতে লাগলো। হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলাম। তারপর খাতাটা খুললাম। যে সাংকেতিক চিহ্ন চক্রগুলো প্রথমে দেখেছিলাম সেগুলোই দেখতে লাগলাম, আর মানে বোঝার চেষ্টা করতে লাগলাম, কিন্তু কিছুই বুঝলাম না। তার দু তিনটে পাতা উল্টে দেখলাম। তারপর যেটা দেখলাম সেটা দেখে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। দেখলাম
একটা মরার মাথার খুলি আঁকা, আর তার গায়ে কি সব লেখা। মনে মনে ভাবলাম, এই অদ্ভুত খাতা কল্যাণ নিশ্চয়ই কোথা থেকে জোগাড় করেছে, কিন্তু কল্যাণ পেল কোথা থেকে? আর কয়েকটা পাতা উল্টাতেই দেখলাম একটা বাচ্চা ছেলে আতঙ্কিত। কেউ যেন তার গায়ে কিছু ঢালছে, যেন মনে হলো বাচ্চাটাকে গরম তেলে ভাজা বা পোড়ানো হচ্ছে। তারপরেই আমার মনে হলো আমি যেন নরকের খাতা হাতে দাঁড়িয়ে আছি। আমি আতঙ্কিত হয়ে অভিভূত হলাম। নিচে লাল কালিতে লেখা, কারোর নিস্তার নেই, যে পড়বে, যে দেখবে, আর যাকে দেখবে। অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। এর মানে কি? এই খাতাটা কার? কল্যাণ পেল কোথা থেকে? মনের মধ্যে তোলপাড় গড়তে লাগলো। ওই সাংকেতিক চিহ্ন, মাথার খুলি আঁকা, আর ওই বাচ্চাটা তেলে ভাজা করার ছবি, আর শেষে যে লেখাটা, কারোর নিস্তার নেই, যে দেখবে, যে পড়বে, আর যাকে দেখবে। এর মানে কি? আর একটা জিনিস লক্ষ্য করলাম, এই খাতায় লাল ছাড়া অন্য কোনো কালি ব্যবহার করা হয়নি। কার খাতা এটা? কে লিখেছে? এইসব ভাবনার মধ্যে ডুবে আছি। এই ভাবনায় ছেদ পড়ল নিবারণদার ডাকে। বাবু, রান্না হয়ে গেছে, আপনি কি এখন খাবেন? না না, একটু পরে। কি হলো বাবু, চমকে উঠলি কেন? কিছু হয়েছে? না, তুমি যাও। আচ্ছা বাবু, আমি তাহলে এসে আপনাকে খেতে নিচ্ছি। এই বলে নিবারণদা চলে গেল। খাতাটা হাতে নিয়ে মনে হলো আবার শরীরটা অস্থির করছে। আমি তাড়াতাড়ি বন্ধ করতে যাব, সঙ্গে সঙ্গে ভিতর থেকে একটা চিরকুট মাটিতে পড়ল। তাতে লেখা আছে একটা নাম, রমা প্রসাদ হালদার। ভাবতে লাগলাম, সেটা কে? তারই কি এই খাতা? তাহলে এই বাড়িতে এলো কিভাবে? কল্যাণ কি এ বিষয়ে কিছু জানে? খাতাটা বন্ধ করে আবার যথাস্থানে রেখে নিচে নেমে গেলাম। নিচে এসে দেখি নিবারণদা ভাত বেড়ে বসে আছে। আমি খেতে বসলাম। খেতে খেতে জিজ্ঞাসা করলাম, নিবারণদা, ওপরের ঘরের বই খাতা কি কল্যাণ এনেছেন? আগে না বাবু, ও তো আগের বাবু যিনি ছিলেন তিনি ছিলেন। উনি মারা যাওয়ার পর ওই বই খাতা আমি ওখানে সইরে রেখেছি। তা তুমি কোনোদিন দেখোনি? আমি লেখাপড়া জানি না বাবু, খুলে দেখতে যাবো কোন দুঃখে? আগের বাবু
কি করে মরলেন? কি জানি বাবু, রাতের বেলায় আমার সঙ্গে তো কথা বলে খেয়ে দিয়ে ওপরে গেলেন। সকালে আমি গিয়ে ঘরে গিয়ে দেখি দরজা খোলা, আর বাবু চেয়ারে বসে, মুখটা ওপরের দিকে তাকানো, যেন মনে হয়েছিল কিছু একটা ভয়ের জিনিস দেখেছিলেন। রমাপ্রসাদ হালদারকে তুমি জানো? হ্যাঁ বাবু, ওনারই তো স্যালাই বাড়িতে থাকতো। আগের বাবুরই তো হালদার বাবুর ছেলে। কে এই রমাপ্রসাদ হালদার? উনি একজন তান্ত্রিক ছিলেন। আমাদের গ্রামে হালদার বাড়ির খুব নাম। ওরা জমিদার ছিল, আমরা ডাকতাম তান্ত্রিক জ্যাঠা। খুব ভালো মানুষ ছিলেন গো, খুব ভালো মানুষ ছিলেন। মানুষের বিপদে আপদে পাশে এসে দাঁড়াতে। উনি জমিদার হলে কি হবে, গরিব মানুষদের খুব দেখতেন। মানুষের ভালো করার জন্য পুজো নিয়ে ব্যস্ত থাকতেন। কোনো মানুষ যদি ওনার কাছে গিয়ে সমস্যা নিয়ে দাঁড়াতো, তাহলে সঙ্গে সঙ্গে তিনি ঠিক করে দিতেন। ওনার ছেলে ছিল ওনার বিপরীত। গ্রামের মানুষকে দেখতে পারতেন না। খাজনা না দিতে পারলেই সাবু বাঁধতেন, আর মদ মেয়ে মানুষ নিয়ে রাতের পর রাত ব্যস্ত থাকতেন। তান্ত্রিক জেঠু অনেক পুজো অনেক সাধনা করি গ্রামের মানুষের প্রতি মঙ্গল করার চেষ্টায় ছিলেন। কি সব খাতায় লিখতেন, যা দিয়ে গ্রামের মানুষের ভালো হতো। আমার বাবা বলতেছিলেন উনি নাকি ভগবানের দর্শন পেয়েছিলেন। শেষ জীবনটা উনি তন্ত্র সাধনা নিয়েই সবসময় থাকতেন, আর কি সব লিখতেন। একদিন সকাল থেকে গ্রামের মানুষ জানতে পারে তান্ত্রিক যেহেতু নিরুদ্দেশ, তার সাথে খাতাটাও নাকি নিরুদ্দেশ। নিজেই খাতা নিয়ে কোথায় যে চলে গেলেন বাবু, আজ পর্যন্ত গ্রামের মানুষ আমরা জানতে পারিনি। তার কিছুদিন পর ওনার ছেলে ওই জমিদার বাড়ি ছেড়ে এই বাড়িতে চলে আসেন। উনি বিয়ে করেননি, তাই বংশে বাতি দেওয়ার মতো এখন আর কেউ নেই। ওই বাড়ি এখন জঙ্গল হয়ে আছে। সবাই বলে ওই বাড়ি থেকে মাঝে মাঝে নাকি ঘন্টার মন্ত্রের আওয়াজ বেশি আসে। আস্তে আস্তে গ্রামের মানুষ ওই পথ দিয়ে যাওয়া আসা বন্ধ করে দেয়। এখন আর কেউ দিনের বেলাতে ওইদিকে যায় না। ওই তান্ত্রিক জেঠু ছেলেও ওই বাড়িতে কেন যে এলেন এই বাড়িতে তা বুঝি নে বাবু। উনিও কি সব মন্ত্র পড়তেন অনেক রাত্রে, আর কি সব ওড়াতেন। একদিন সকালে আমি গিয়ে দেখলুম উনি মরে পড়ে আছেন। তান্ত্রিক জেঠুর ছেলের নাম কি ছিল? সূর্যনারায়ণ হালদার। এরপর আমি খাবার শেষ করে হাত মুখ ধুয়ে উঠে যাই। নিজের ঘরে এসে ওই খাতার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকি, কিন্তু ওই খাতা হাতে নিতে কেমন ভয় করতে থাকে আমার। সারা নিস্তব্ধ দুপুর ধরে ভাবতে থাকি রমাপ্রসাদ হালদারের খাতা, আর রমাপ্রসাদ কোথায় গেলেন? তার ছেলে সূর্যনারায়ণ হালদার ও শৃঙ্খল জীবন ছেড়ে হঠাৎ করে তন্ত্র সাধনা করতে গেলেন কেন? আর ওই বাড়ি থেকে এখানে চলে আসা দরকার কি হয়েছিল? আর মৃত্যুটা চোখে যেন ভয় ছিল কেন? আর শেষের লেখাটা কারোর নিস্তার নেই, যে পড়বে, যে দেখবে, আর যাকে দেখবে। এইসব ভাবতে ভাবতে জানালা দিয়ে বাইরের দৃষ্টি রাখলাম, আর রাখতেই শুধু চমকে উঠলাম বলবো না,
চোখ বিস্ফারিত হয়ে গেল। মনে হলো আমি শূন্যে ভাসছি। দেখলাম একটা বাচ্চা ছেলে পুকুরে মাছ ধরছে, আর সেই বাচ্চাটাকে দেখতে অবিকল ওই লাল খাতার বাচ্চার মতো। মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছিল না। আস্তে আস্তে চেয়ারে বসে পড়লাম। কতক্ষণ বসেছিলাম জানি না, চমক ভাঙল নিবারণদার ডাকে। চা খাবেন বাবু? না না। আপনার কি হয়েছে বলুন তো? চমকে চমকে উঠতেছেন কেন? কিছু হয়েছে? আচ্ছা নিবারণদা, তুমি আমায় ওই জমিদার বাড়িতে নিয়ে যেতে পারবে? ওই হালদার বাড়িতে। বলেন কি? আপনার মাথা কি খারাপ হয়েছে নাকি? আরে না না, তুমি নিয়ে যেতে পারবে? আপনার ক্ষতি আমি করতে পারবো নি, আমায় মাফ করেন। নিবারণদা, তোমার তান্ত্রিক জ্যাঠা কোথায় জানতে চাও? হ্যাঁ, কিন্তু তান্ত্রিক জ্যাঠা যদি বেঁচেও থাকতেন তাহলে এতদিনে হয়তো মরে গেছেন। সে আর কি আজকের কথা। তা হোক, কিন্তু জানতে ইচ্ছা করে না উনি কোথায় গেলেন। বাবু, জানতে ইচ্ছা করলেও আমি ও বাড়িতে যাবো নি, আমার ক্ষমা করি দেন বাবু। আচ্ছা ঠিক আছে, তোমাকে যেতে হবে না, আমি যাব। তুমি বলো বাড়িটা কোন দিকে? যেউনি গো বাবু, যেউনি, ওখানে মানুষে বাস করেনি গো। কি হয়েছে আগে সেটা বলেন দিনি, আগে কি হয়েছে সেটা বলেন। আমি ঘুরে এসে বলবো। তুমি যাবে যদি চলো, না হলে আমাকে বলো বাড়িটা কোন দিকে, আমি একাই চলে যাব। আমি আপনাকে একা সাথে পারুন। ও ঈশ্বরে, কিন্তু ওই সন্ধ্যার আগে ফিরে আসো। আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ চলো। নিবারণদা আর আমি চললাম ওই জমিদার বাড়িতে। গিয়ে দেখলাম চারিদিকে জঙ্গল আর আগাছা। দূর থেকে মনে হলো একটা অভিশপ্ত বাড়ি যেন গিলতে আসছে। আমরা ওই হালদার বাড়িতে ঢুকলাম। মনে হলো বিগত 70 থেকে 80 বছর কি 100 বছরেও এখানে কেউ পা দেয়নি। ঢুকেই দেখলাম সামনে একটা পাতকুয়া, কিছুটা দূরে নাট মন্দির, বড় বড় ঘর। এইসব দেখতে দেখতে যাচ্ছি, এমন সময় পাটা কিসে যেন ধাক্কা খেল। দেখলাম আমার পায়ের নিচে একটা কঙ্কাল, খুব ছোট হবে। দেখলাম চারিদিকে পলেস্তারা খসে গিয়ে বাড়ির বেহাল অবস্থা। জানালা দরজা একটাও নেই। একটা ঘরে ঢুকে দেখলাম একটা তামাক সেবনের যে গড়গড়া হতো, সেই রকম একটা মাটিতে পড়ে, সেটারও বেহাল অবস্থা। না, সেই রকম তো কিছু চোখে পড়ল না। বেরিয়ে এলাম বাড়ি থেকে। আস্তে আস্তে ভাবলাম, ওই বাচ্চাটা কে, যার সাথে খাতার ছবির এত মিল। যাক, নিজের বাড়িতে ফিরে আসতে আসতে তখন সন্ধে হয়ে গেছে। আজ ঠান্ডাটাও বেশ মারাত্মক। বাড়ি ফিরে ভেবেছিলাম লিখতে বসবো, কিন্তু সেটা আর হলো না। সারাক্ষণ মাথার ভেতর
ওই বাচ্চা, ওই খাতা আর ওই লেখার কথা, ওই হালদার বাড়ির কথা মাথায় ঘুরতে লাগলো। ভাবছিলাম এই ঘরে সূর্য নারায়ণ মারা যায়, কি এমন দেখেছিলেন উনি? এইসব প্রশ্নের উত্তর কোথায় পাবো সেটাই ভাবতে লাগলাম। রাত্রে খাওয়া দাওয়া ঠিক করে করতে পারলাম না। হ্যারিকেনের আলোটা কমিয়ে শুয়ে পড়লাম আর ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। অনেক রাত্রে কেন জানি না ঘুমটা ভেঙে গেল। মনটা যেন ওই হালদার বাড়িতে টানছে। অস্থির হয়ে উঠলাম, যেন হঠাৎ করে সব ভুলে গেলাম কোথায় আছি আমি। নিজের অজান্তে এত রাত্রে নিবারণ তাকে না জাগিয়ে ওই হালদার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যেন একটা কিছু আমাকে টানছে। জঙ্গল বেরিয়ে পৌঁছালাম হালদার বাড়িতে। বাড়ির সামনে আসতে দুটো জিনিসে আমার চমক ভাঙল। এক, যেন মনে হলো এই বাড়িটা জীবন্ত হয়ে উঠেছে। আর দুই, একটা তামাকের গন্ধ যেন পুরো বাড়ির পরিবেশটাকে ভারাক্রান্ত করে রেখেছে। সাহসে ভর করে বাড়িতে ঢুকলাম। চারিদিক নিস্তব্ধ। দিনের বেলায় যে জঙ্গল দেখেছিলাম বাড়ির মধ্যে, সেই জঙ্গল কিন্তু আর নেই। হঠাৎ চোখে পড়ল একটা বিড়াল শুয়ে আছে ঠিক সেই জায়গায় যেখানটা একটা কঙ্কাল দেখেছিলাম। দেখেই চমকে উঠলাম। পরক্ষণেই দেখলাম বিড়ালটা নেই। পালিয়ে আসবো ভাবছি, এমন সময় কানে পৌঁছালো ঘন্টা আর মন্ত্রের আওয়াজ। সেটাকে লক্ষ্য করে এগাতে থাকলাম। একটা ঘরে দেখলাম যজ্ঞ হচ্ছে, আর সেখান থেকেই ওই শব্দটা আসছে। একটা কিসের টানে আমি ওই ঘরের মধ্যে গিয়ে উপস্থিত হলাম। দেখলাম একজন সাধু যজ্ঞ করছে। সুপুরুষ, লম্বা দেহ, যেন হলুদ বর্ণের শরীর। অনেকক্ষণ থেকে চলল ওই যজ্ঞ। আমি দাঁড়িয়ে রইলাম। একটা শক্তি যেন আমার পা দুটোকে আটকে রেখেছে মাটির সাথে। হঠাৎ করেই ওই সাধুর লক্ষ্য পড়ল আমার দিকে। আমি চমকে উঠলাম। একটা বাজ খাই গলায় সে বলে উঠল, কে তুই? আমি আমি কেন এসেছিস? আমি এই গ্রামে ঘুরতে ঘুরতে এসেছি। তারপর একটা খাতা আমার হাতে পড়ে। আমি ওটা খুলি, অনেক কিছু দেখি। সেটা কি জানার জন্য এইখানে আসা। ওটা সূর্য
মানুষের ভালো দেখতে পারত না, তাই শয়তানের উপাসক হয়ে ও ওই খাতাকে রূপান্তর করেছে আর ওর বাবাকে খুন করে ওই নাট মন্দিরের পিছনে পুঁতে দিয়েছে। এবার তুই লড়বি, খাতা যাদের দেখে তারাও লড়বে। এ থেকে রক্ষা পাওয়ার কি কোনো উপায় নেই? হ্যাঁ, যে ওই নাট মন্দিরের পিছন থেকে ওর বাবার কঙ্কাল বের কর। ওই কঙ্কাল আর ওই খাতা একসাথে পোড়াতে হবে, তাহলে সব সমস্যার সমাধান হবে। কিন্তু এই কাজ এত সোজা নয়। ওই খাতা এখানে আনতেই অনেক বিপদের সম্মুখীন হতে হবে। তবে আনতে পারবি? আপনি 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 কি এত কথা জানলেন কি করে? আমি রমাপ্রসাদ হালদার। আমাকে মেরে আমার ছেলে ওই খাতা তৈরি করে, আর আমার কঙ্কাল মন্দিরের পিছনে পোতা আছে। আমার ছেলে শয়তানের উপাসক ছিল, সেই আমায় মেরেছে। আমার যেন মনে হলো আমি পৃথিবীতে নেই, আমি শূন্যে ভাসছি। সঙ্গে সঙ্গে দেখলাম ওই তান্ত্রিক অদৃশ্য হয়ে গেলেন। আমি প্রাণপণে ছুটতে লাগলাম বাড়ির দিকে, প্রাণপণে ছুটতে লাগলাম। বাড়ির ভিতর দিয়ে আসার সময় দেখলাম বাড়িটা আবার আস্তে আস্তে জঙ্গলে পরিণত হচ্ছে। চোখে পড়ল সেই কঙ্কাল, সেই গড়গড়া। ছুটতে ছুটতে বাড়িতে এসে নিজের ঘরে অজ্ঞান হয়ে বিছানার ওপর পড়ে গেলাম। বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল। আমার জ্ঞান ফিরল হরিধ্বনিতে। তারপর জানালা দিয়ে তাকিয়ে রক্তহীন হয়ে গেল। সেই বাচ্চাটা মারা গেছে। সঙ্গে সঙ্গে রাতের সমস্ত ঘটনা আমার মনে পড়ল। তাড়াতাড়ি নিবারণদাকে ডাকলাম। নিবারণদা, নিবারণদা, নিবারণদা! এগি কি হয়েছে বাবু, কি হয়েছে? ওই 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 বাচ্চাটা কিভাবে মরলো? এই যে ওর মা এই চপের দোকানে বাইকটা ছিল সব আনতে, ছেলেটা ওষুধকে গরম তেলের মধ্যে পড়িয়ে যায়, তার উপরে দোকানে সাল, ওর উপরে এবার ভেঙে পড়ে, সঙ্গে সঙ্গে ছেলেটা মারা যায় গো। আমার সাথে সাথে ওই খাতার আঁকার কথাটা মনে পড়ল। বাচ্চাটাকে যেন তেলে ভাজছে, আর ওই বাচ্চাটাকে তো পুকুরের পাড়ে মাছ ধরতে দেখেছিলাম। সঙ্গে সঙ্গে নিবারণদাকে টেনে ওপরের ঘরে নিয়ে এলাম। তারপর রাত্রের সব কথা জানালাম। নিবারণদা তো ভয়ে অস্থির। এ আপনি কি বলতেছেন বাবু, এ আপনি কি বলতেছেন? আরে আরে শোনো না, আরে গিয়েছিলাম বলেই তো সব জানতে পারলাম। এখন
এখন আমাদের কি যা করার করতে হবে। আর এটা করতে হবে আজ রাতের মধ্যেই, না হলে গ্রামের সমস্ত মানুষ একসাথে মারবে, একসাথে। বাবু বাবু আমি পারবো নি বাবু, বাবু আমার ভয় করতেছে বাবু, আমি পারবো নি। পারতে হবে নিবারণ দা, পারতে হবে। তোমার তান্ত্রিক জেঠু মরে গিয়েও শান্তি পায়নি। সে এখনো তোমাদের ভালোর জন্য ওই হালদার বাড়িতে আত্মা হয়ে যজ্ঞ করে যাচ্ছে। আমাদের উচিত ওনাকে শান্তি দেওয়া। অত মনে জোর আমার নেই বাবু, আমি পারবো নি, আমাকে ছেড়ে দেন বাবু, আমি পারবো নি। তাহলে তাহলে নিজের চোখে তুমি আমাকেও মরতে দেখবে। মানে 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 কি বলতেছেন বাবু, কি বলতেছেন? আমার মাথায় তো কিছু ঢুকতেছে না বাবু, কি বলতেছেন? হ্যাঁ, ওই খাতাটা আমি খুলেছিলাম, আর ওতে লেখা রয়েছে যে দেখবে আর যাকে দেখবে দুজনেই মারা যাবে। এবার তোমার ব্যাপার। বাবু বাবু আপনি কি বলতেছেন বাবু, কি বলতেছেন, কি বলতেছেন বাবু? আমি পারবো নি বাবু, আমার ভয় করতেছে বাবু, আমি পারবো নি, আমি পারবো নি। তাহলে তুমি আমার মৃত্যুর জন্য অপেক্ষা করো। তাহলে বলুন বলুন কি করতে হবে আমাকে, বলুন বাবু, আমাকে কি করতে হবে? এই খাতাটা আমাদের ওই হালদার বাড়িতে নিয়ে যেতে হবে আজকে রাতেই। তারপর নাট মন্দিরের পিছন থেকে কঙ্কাল টেনে বার করতে হবে। তারপর একসাথে ওই খাতা আর কঙ্কাল একসাথে পোড়াতে হবে। অপেক্ষা করতে লাগলাম রাতের জন্য। সন্ধে হলো, আস্তে আস্তে রাত হতে থাকলো। গ্রাম যখন ঘুমের দেশে, তখন ঠিক করলাম এইবার সময় এসেছে ওই অভিশাপের খাতাকে শেষ করার জন্য, ওই নরকের খাতাকে শেষ করার জন্য। খাতাটা হাতে নিলাম, নিবারণদাকে জিজ্ঞাসা করলাম কোদাল, কেরোসিন আর দেশলাই নিয়েছে কিনা। দেখলাম সব তৈরি। খাতাটা হাতে নিতেই আমার মনে হলো আমি যেন শূন্যে ভাসছি। হঠাৎ করে জানলা দরজা খুলে প্রচন্ড একটা হাওয়া, আর তার সাথে একটা বিশ্রী হাসি। আর সে বলছে, না হলে তুই মরবি, মরবি তুই, আর তার সাথে রাতের মধ্যে নিবারণদাকে বললাম, নিবারণদা তুমি যাও, তুমি যাও, কোদাল নিয়ে কবর থেকে কঙ্কালটা তোলো। যাও, তুমি যাও, না হলে পুরো পুরো গ্রাম শেষ হয়ে যাবে। তুমি যাও নিবারণদা, তুমি যাও। এদিকে একটা ভয়াল মূর্তি আমার দিকে ধেয়ে আসতে লাগলো। তার চোখ দুটো যেন জ্বলছে, সে যেন নরকের কোনো আগুন থেকে বেরিয়ে এসেছে। আমি ওই খাতা নিয়ে ছুটতে লাগলাম। হঠাৎ করে একটা গাছ ভেঙে পড়ছে আমার মাথার উপর। আমি কোনো মতে লাফ দিয়ে অন্যদিকে সরে গেলাম, না হলে আমি শেষ। আবার উঠে ছুটতে শুরু করলাম। দেখলাম
একটা আগুনের গোলা ছুটে আসছে আমার পিছন পিছন। আরো অনেক পিশাচরা যেন একসাথে আমাকে মারার উদ্দেশ্যে একসাথে জীবিত হয়ে উঠেছে। ছুটতে ছুটতে ওই হালদার বাড়িতে এসে পৌঁছালাম। দেখলাম তখনও নিবারণদা কবর থেকে কঙ্কাল বের করার জন্য মাটি খুঁড়ছে। আমি তার কাছ থেকে কোদালটা নিয়ে খুঁড়তে শুরু করলাম। দূর থেকে শুনতে পাচ্ছি কারা যেন ধেয়ে আসছে ওই বাড়ির দিকে। পুরো পৃথিবীটা যেন কাঁপছে। তারা প্রায় প্রায় এসেই গেছে। খুঁড়তে খুঁড়তে একটা কঙ্কাল দেখতে পেলাম। সেটাকে টেনে বের করে ওই নরকের খাতাটা কঙ্কালের ওপর রেখে দিয়ে আগুন জ্বালাতে যাব। একটা বিকট মূর্তি দাঁত মুখ খিচিয়ে গিয়ে এলো। একটা গাছের ডাল এসে লাগলো আমার গায়ে। আমি পুরো ব্যথায় পড়ে গেলাম। অনেক কষ্টে আবার উঠে দাঁড়ালাম। দেশলাইটা জেলে কঙ্কালের ওপরে আগুনটা ছড়ে দিতেই টপ করে জ্বলে উঠলো। আর দেখলাম একটা কালো ছায়া ওই আগুনে ঢুকে যাচ্ছে, বিকট চিৎকার করতে করতে। উঠতে লাগলো ওই কঙ্কাল। তার সাথে গ্রামের ওপরে যে অভিশাপ ছিল সেটাও পড়তে লাগলো। তারপর আমি ওইখানে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরল দেখলাম ঘরের বিছানায় শুয়ে। নিবারণদার মুখে শুনলাম সকাল হওয়ার পর নিবারণদা পাড়া থেকে লোক ডেকে নিয়ে গিয়ে আমায় বাড়িতে নিয়ে এসেছে, আর গ্রামের লোকেদের সমস্ত অভিশাপের কথা জানিয়েছে। সুস্থ হতে 2 দিন সময় লেগেছিল। তারপর যেদিন ওখান থেকে চলে আসি একবার গিয়েছিলাম হালদার বাড়িতে। ভিতরে আর ঢুকিনি, কিন্তু দেখলাম ছাদের উপর দাঁড়িয়ে একটা সাধু। ওই সেই রাত্রে যজ্ঞ করার সময় যাকে দেখেছিলাম, তিনি হাত তুলে প্রসন্ন হয়ে আমাকে আশীর্বাদ করলেন। আমিও ওনাকে প্রণাম করলাম। তারপর ওই গ্রাম ছেড়ে ট্রেন স্টেশনে চলে এলাম। তারপর ট্রেনে উঠে বসলাম।